প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। আজ যে বিষয়টিতে কথা হবে সেটি হলো প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের বৈঠক। একজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই বিষয়ে কথা বলবার জন্য, তার সঙ্গে পরিচয় হয়ে নিচ্ছি। স্টুডিওতে উপস্থিত আছেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আজকের অতিথির সঙ্গে পরিচয়ের পর্বটি শেষ হলো, যাব আলোচনায়। তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে কয়েকটি রাজনৈতিক দল সহিংসতা ও ষড়যন্ত্র নিয়ন্ত্রণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। সচিবদের সাথে বৈঠকে আছে নির্দেশনা। আওয়ামী লীগকে দল গোছাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পরামর্শ, অন্তর্বর্তী সরকার অন্য কোনো দেশের হয়ে কাজ করছে না বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতা সীমাহীন আত্মত্যাগ ও অভ্যুত্থান করে অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে বলেছেন প্রধান বিচারপতি, বিচার বিভাগে শৃঙ্খলা আনবেন। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে বলেছেন মির্জা ফখরুল, দ্রুত নির্বাচন চান। এবং ছাত্র জনতার বিপ্লব নস্যাতে কু করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, শেখ হাসিনার বিচারের দাবি করেছে। প্রিয় দর্শক, দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের অতিথি মজিবুর রহমান মঞ্জুর সঙ্গে। আপনারা আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন, এবং শুধু আপনারাই না, আরও অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। আমাদের আজকের আলোচনার বিষয়ও সেটিকে কেন্দ্র করেই। প্রথমেই জানতে চাইব কি কথা হলো আপনাদের। ধন্যবাদ। আসলে আমরা প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গিয়েছিলাম আজকে। আমরা যখন গিয়েছি তখন 6টা, আমাদের 3টি রাজনৈতিক দলের প্রতিনিধি আমরা ছিলাম। আমরা আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি আর গণ অধিকার পরিষদের 2টা গ্রুপ ছিল। একটা নূরের নেতৃত্বাধীন আর একটা ডক্টর রেজা কিবরিয়ার যে গ্রুপটা সেটা ছিল। আরও একটা দল সম্ভবত ছিল, তারা হয়তো আসেনি বা কী কারণে অনুপস্থিত ছিল। তো আমরা আসলে জানতাম না যে আসলে সেখানকার আলোচনার বিষয়টা কি। আমরা ভেবেছি যে যেহেতু প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেছেন, ওনার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা ছিলাম, তো ভেবেছি যে হয়তো আমাদের কি চিন্তা বা আমাদের মনোভাব এটা জানার জন্য। কিন্তু আমরা যাওয়ার পরে দেখলাম যে ওনারা একটা সুনির্দিষ্ট বিষয়ে আমাদের মতামত জানতে চেয়েছেন। দুঃখিত। তো সেটা হচ্ছে 15ই আগস্ট। 15ই আগস্ট জাতীয় শোক দিবস। এই দিবসটি আমাদের পালন করা উচিত কিনা বা এটা থাকা উচিত কিনা বা এদিন ছুটির দিন থাকবে কিনা, এ বিষয়ে আমাদের মতামত তারা জানতে চেয়েছেন। তো সেখানে গিয়ে আমরা বুঝলাম যে এর আগেও আরও কয়েকটা রাজনৈতিক দলের সাথে তাদের বৈঠক হয়েছে, সেখানেও তারা মতামত জানতে চেয়েছেন। এবং সেখানে একজন উপদেষ্টা আমাদেরকে সেটা বলেছেন যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানতে চেয়েছেন, তারা এই ধরনের মতামত দিয়েছেন। তো ওটা দিয়েই মূলত আলোচনাটা শুরু। তো এরপরে আমরা আমাদের কিছু কথা, আরও 2-1টি বিষয়ে আমরা কথা বলেছি। আমাদের একটা 10 দফা অভিমত ছিল, সেটা কয়েকটা দাবিও ছিল, আমাদের কয়েকটা মূল্যায়নও ছিল, আর কিছু ছিল আমাদের অঙ্গীকার, যে আমাদের কি অঙ্গীকার করা উচিত। তো সেটাও আমরা কিছুটা আলোচনা করেছি। এবং একটু দাবি 10 দফাগুলো যদি একটু শুনতাম। 10 দফার মধ্যে আমরা প্রথমে যেটা বলেছি, যে আমি একটু দেখেই বলি তাহলে সুবিধা হবে। প্রথমে আমরা যেটা বলেছি যে এই দেশ গঠনের এটা একটা মহা চ্যালেঞ্জ, এবং এখানে ছাত্র জনতার কাঁধে এই চ্যালেঞ্জটা এসেছে। তো এটার জন্য ধৈর্য, সহনশীলতা, ত্যাগ, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার সুরক্ষার অঙ্গীকার নিয়ে সবাই যাতে আমরা একসাথে কাজ করতে পারি, এটা একটা অঙ্গীকার আমরা বলেছি যে আমাদেরকে রাখতে হবে। আমরা আরেকটা সতর্কতামূলক কথা বলেছি যে ছাত্র জনতার অসীম আত্মত্যাগ ও রক্তদানে যে বিজয়, সেটা কিন্তু ধরে রাখতে হবে। যদি আমরা এটা ধরে রাখতে না পারি, তাহলে এই যে শহীদদের এত রক্ত, মানুষের এত জীবনদান, এদের কাছে কিন্তু আমরা দায়ী হব। এবং আমরা বলেছি যে আমরা যদি ব্যর্থ হই, তাহলে কিন্তু আমাদের পরিণতি আওয়ামী লীগের চাইতেও খারাপ হতে পারে। এটা আমরা একটু সতর্কতামূলক একটা বক্তব্য আমরা ওনাদের সামনে উপস্থাপন করেছি। একটা বিষয় আমরা বলেছি যে ভারতীয়
কিছু গণমাধ্যম এবং কিছু রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমরা দেখেছি যে তারা কিছু উস্কানিমূলক এবং কিছু আমাদের সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার মতো কিছু তথ্য, কিছু সংবাদ তারা দিচ্ছেন, এবং এটাকে আমরা বলেছি যে এটা আমাদের প্রতি ভারতের বন্ধুসুলভ আচরণ হচ্ছে না। এটা ওনারা যাতে এটার প্রতিবাদ করেন, এবং ভারতকেও আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা এটা বন্ধ করেন। পাশাপাশি আমরা একটা কথা বলেছি আমাদের চতুর্থ প্রস্তাবনায়, যে আমাদের এখানে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই আসলে বাংলাদেশি বাঙালি। আমরা কেউ এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু না। এখানে আমরা সবাই একসাথে মিলেমিশে আমরা এখানে চলছি। তো এখানে এই ধরনের কোনো বিভাজন করার সুযোগ নাই, এবং আমাদের এখানে যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন আছে, মাঝে মাঝে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, মাঝে মাঝে একটা ক্ষত আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু এটাকে আমরা রক্ষা করেছি এবং এটা আমাদেরকে রক্ষা করতে হবে। এটাও কিন্তু আমাদের এই ছাত্র অভ্যুত্থানে বা রাজনৈতিকভাবে আমরা যারা এই ছাত্র অভ্যুত্থান, ছাত্রগণ অভ্যুত্থানকে সমর্থন দিয়েছি, এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে পঞ্চম আমাদের আহ্বান, যে শেখ হাসিনা এবং তার যেই দোসররা ছিলেন, এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, এটা কিন্তু আমাদের মূল্যায়নে আমরা বলেছি যে এটা শেখ হাসিনার ফ্যাসিবাদী মানসিকতা এবং ভুল সিদ্ধান্তের কারণেই এই বিশাল এই ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞের ঘটনাটা ঘটেছে, এবং তাৎক্ষণিকভাবে যে প্রতিক্রিয়াগুলো ঘটেছে এগুলো সম্পূর্ণ দায় আমরা মনে করি শেখ হাসিনার বা তার সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদের। কিন্তু যেদিন থেকে আপনার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, তখন তো আমি আর শেখ হাসিনাকে দায়ী করতে পারছি না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে প্রত্যেকটি ঘটনার দায় কিন্তু আমাদেরকে কাঁধে নিতে হবে। আমাদেরকে বলতে আমি বোঝাতে যাচ্ছি, এই ছাত্রগণ অভ্যুত্থানের আমরা যারা পার্ট, এই ছাত্ররা যারা আজকে রাজপথে আন্দোলন করছে, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে, এটা তাদের দায়, এবং আমরা বলেছি এর প্রত্যেকটা ঘটনার কিন্তু দায়িত্ব নিতে হবে এবং এটাকে বিচারের আওতায় আনতে হবে। এটা আমাদের একটা, আমি তো বলেছি যে আমরা আহ্বানমূলক বা অঙ্গীকারমূলক কথা বলেছি। এরপরে আমরা যেটা বলেছি 7ম নম্বরে, যে আপনি জানেন যে বিভিন্ন জায়গায় পদত্যাগ এবং লোকদেরকে অপসারণ করা হচ্ছে। তো সেখানে আমরা বলেছি এই অপসারণ যদি আমরা কাউকে করতে হয়, সে ফর এক্সাম্পল ধরেন আপনি বৈশাখী টেলিভিশনের সিইও, আপনাকে এখান থেকে অপসারণ করতে হলে সুনির্দিষ্ট অভিযোগ লাগবে যে আপনি আপনার কোনো ভূমিকা অন্যায়মূলক ছিল কিনা, বৈষম্যমূলক ছিল কিনা, বা আপনি আসলে এমন দুর্নীতি করেছেন কিনা। অর্থাৎ কাউকে অপসারণ করতে হলে, কারো পদত্যাগের দাবি তুলতে হলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ লাগবে, ঢালাওভাবে না। ঠিক অনুরূপভাবে আমরা বলেছি যে এই যে অপসারণের পরে বা নানা পদত্যাগের কারণে যে পদগুলো শূন্য হচ্ছে, সেই পদগুলো পূর্ণ করতে হলেও কয়েকটা বিষয় বিবেচনায় নিতে হবে। সেটা হচ্ছে যাকে আমি সেখানে পদায়ন করছি, উনি দক্ষ কিনা, উনি যোগ্য কিনা, উনি সৎ কিনা, এবং উনি আসলে তার যেই পদে উনি ছিলেন, যে কর্মপরিধিতে উনি ছিলেন, উনি সেখানে বঞ্চিত বা কোনো কারণে ওনাকে বৈষম্যের শিকার হতে হয়েছে কিনা। এবং আমাদের এই যে 15-16 বছর আমরা যে একটা সংগ্রাম করলাম, গণতান্ত্রিক সংগ্রাম, ভোটাধিকারের সংগ্রাম, দ্রব্যমূল্যের জন্য সংগ্রাম করেছি আমরা, এই সমস্ত সংগ্রামে ওই ভদ্রলোকের কোনো অবদান আছে কিনা। এখন তো আপনি জানেন যে এখন নানা ধরনের সুবিধাবাদীদের দৌরাত্ম্য চলছে। এই ব্যাপারটা আমরা স্পষ্ট করে ওনাদেরকে লিখিতভাবে জানিয়েছি যে এই ধরনের কোনো পদায়ন, কাউকে পদচ্যুত করার ক্ষেত্রেও এই নীতিটা মানতে হবে, আর পদায়নের ক্ষেত্রেও এই নীতিটা মানতে হবে। আপনি যদি এক দুর্নীতির পরায়ণের জায়গায় আরেকটা দুর্নীতি পরায়ণকে বসান, এক দলবাজের পরিবর্তে যদি আরেক দলবাজকে বসান, তাহলে তো এই আন্দোলন, এই বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। সেজন্য আমরা সেটা বলেছি। এরপর একটা গুরুত্বপূর্ণ কথা আমরা বলেছি যে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে। আপনি জানেন যে 15 বছরের একটা দুঃশাসন, 15 বছরের দলীয়করণ, 15 বছরের নানা নেতা কর্মীদের জেলে দেওয়া হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলকে হয়রানি করা হয়েছে, তারপরে মানুষের প্রত্যেকটা প্রতিষ্ঠানটা বিভাজন তৈরি করা হয়েছে। এই যে 15 বছরের যে একটা দায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপর এটা একটা চাপ, যে আমি চাকরিচ্যুত হয়েছি, আমি আহত হয়েছি, আমি বিনা বিচারে জেলে গেছি, এগুলোর বিচারের একটা চাপ ওনাদের উপর আছে। এর পাশাপাশি ওনাদের কাছে কিন্তু আরেকটা বড় দায়িত্ব, সেটা হচ্ছে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা। এই দুটো জিনিসকে ওনাদের একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে।
ওনারা যদি সুনির্দিষ্ট সময় বাদ দিয়ে একটা অবিরাম সময়ের কাজে হাত দেন, তাহলে আমরা একটা আশঙ্কা প্রকাশ করেছি যে বাংলাদেশে একটা লম্বা সরকার সবসময় অজনপ্রিয় হয়ে যায়। একটা সময় তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে, তাদের ব্যাপারে সন্দেহ সংশয় সৃষ্টি হয়। আমরা ওনাদেরকে দুটো কথা স্মরণ করিয়ে দিয়েছি। একটা হচ্ছে আপনাদের দায়িত্বের চাপ, আবার সময়ের চাপ। আপনারা যদি মনে করেন যে আমরা ইচ্ছামতো সময় নেব, তাহলে আপনারা কিন্তু আপনাদের গ্রহণযোগ্যতা হারাবেন। এই দুটো জিনিস আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি। আর আমরা বলেছি যে এই যে এত হত্যাযজ্ঞ হলো, এত ঘটনা ঘটলো, এটার একটা সুষ্ঠু বিচার লাগবে। তো সুষ্ঠু বিচারটার ব্যাপারে আমরা তো জানি যে সবসময় ধরেন এই সরকার যদি এটা তদন্ত করে, আবার অন্যরা বলবে যে এটা পক্ষপাতদুষ্ট হয়েছে। সেজন্য আমরা বলেছি জাতিসংঘের অধীনে একটা একেবারে স্বচ্ছ একটা তদন্ত প্রক্রিয়া করার জন্য। জাতিসংঘের তত্ত্বাবধানে যদি একটা তদন্ত হয়, তাহলে উভয় পক্ষের জন্য এটা মনে হবে যে এখানে কোনো বায়াসনেস ছিল না। এবং আমরা কিন্তু জাতিসংঘের বাংলাদেশ অফিসে আমরা পরশুদিন মিটিংও করেছি, তাদেরকে আমরা অনুরোধ করেছি যে আপনারা এই দায়িত্বটা নেন। তো আমরা বলেছি দ্রুত এগুলোর বিচার কার্যক্রম শুরু করার জন্য। কারণ না হলে হবে কি, আপনার এই যে কেউ যে ব্লেম করবে যে আমার ক্ষতি করেছে, আমি এর চাই। ইতিমধ্যে আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে, নানা ধরনের চাঁদাবাজি, এটা সেটার কথা এসেছে। তো আমরা এই জন্য বলছি সুনির্দিষ্ট অভিযোগটা চলে আসা দরকার। সুনির্দিষ্ট অভিযোগ হলে তখন তাকে আইনের আওতায় আমি আনবো। কেউ যদি যাই বলে যে উনি আমার বাড়ি ভাঙছে, ঠিক আছে, ওকে আইনের আওতায় আনো। উনি আমার বাড়ি ভাঙছে বলে আমি ওনার বাড়ি ভাঙবো, এই প্রক্রিয়া তো হতে পারে না। তো এই জন্য আমরা বলেছি, কারণ এগুলো নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যাবে। তো সেজন্য আমরা বলেছি যে দ্রুত এটার জন্য আপনার নিয়ন্ত্রণে আনার ব্যাপারে আন্তর্জাতিক আমাদের যারা উন্নয়ন সহযোগী আছে, মানবাধিকার সংস্থা আছে, তাদেরকে আমরা বলেছি যে আপনারা এই সরকারকে, কারণ এই সরকারটা একটা এক্সট্রাঅর্ডিনারি সরকার, এটা কোনো কেয়ারটেকার সরকারও না, এটা কোনো ওই অর্থে আমাদের অতীতে যে ধরনের অন্তর্বর্তীকালীন সরকার ছিল সে ধরনের না, এটা একটা ভিন্ন ধর্মী সরকার। তো সুতরাং যেমন আমি আপনি তো জানেন যে আমি কারাগারে ছিলাম, আমি রিমান্ডে ছিলাম, এবং মাত্র 4-5 দিন আগে আমরা মুক্তি পেয়েছি। তো যেদিন আমি বঙ্গভবনে প্রধান উপদেষ্টার শপথ অনুষ্ঠানে গিয়েছি, সেখানে অনেকেই আমাকে বলছিল যে দেখেন, পরশুদিন ছিলেন আপনি জেলে আর আজকে আপনি বঙ্গভবনে। তো সেই কথাটা আমি আজকে ডক্টর ইউনূস স্যারের সাথে যখন শেয়ার করছিলাম, তো উনি বলছিলেন যে এই আন্দোলন যদি সফল না হতো, তোমাদের সাথে জেলে তো আমাকেও যেতে হতো। তো ঠিক পাশে আরেকজন উপদেষ্টা বলছিলেন যে এই চ্যালেঞ্জ যদি সফল না হয়, তাহলে আবার আমাদেরকে জেলে যেতে হতে পারে। তা আসলে আমরা আজকের এই আলোচনায় এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করেছি, আমরা লিখিতভাবে জানিয়েছি। আর সর্বশেষে আমরা এটা স্মরণ করিয়ে দিয়েছি, দেখেন আমরা কিন্তু বিগত সরকারের বিরুদ্ধে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নানা দুর্নীতি, তারপরে নানা অনিয়মের বিষয়ে কথা বলেছি। সুতরাং এখন কিন্তু আমরা রাজপথে সেটা বলবো, আমরা কিন্তু রাজনৈতিক দল, আমাদের দায় আছে। আপনারা যদি প্রপারলি আপনাদের বিষয়গুলো সমাধান করতে না পারেন, তাহলে কিন্তু আমরা রাজপথে আবার দাবি তুলব, এবং আমরা আপনাদেরকে জানিয়ে যাচ্ছি আমরা কিন্তু আপনাদেরকে প্রশ্ন তুলব, রাজপথে আপনাদেরকে চ্যালেঞ্জ করব। তো প্রফেসর ইউনূস, তো আপনি জানেন আলোচনায় আপনাদের এই সমস্ত কথাগুলোর প্রেক্ষিতে আপনারা কি শুনলেন সেটাও একটু জানতে চাই। হ্যাঁ, যেমন প্রফেসর ইউনূসকে আমি যখন বললাম যে স্যার আপনার বিরুদ্ধে কিন্তু রাজপথে আমাদেরকে কথা বলতে হবে যদি আমরা কোনো আপনাদের মধ্যে কোনো, উনি অ্যাপ্রিসিয়েট করেছেন, উনি বলেছেন অবশ্যই বলবে, তবে উনি বলেছেন যে আমাদেরকেও আগে জানাবে। তো আমরা বলেছি ঠিক আছে, কিন্তু আপনারা যদি আমাদের সাথে কোঅর্ডিনেশন করেন, আমাদের অবজারভেশন কি, আমরা সেগুলো আপনাদেরকে জানাবো। আরও দু একটি কথা আমরা মানে আপনার প্রাসঙ্গিকভাবে বলেছি। একটা বিষয় খুব জোর দিয়ে বলেছি, সেটা হচ্ছে আপনি জানেন যে শাহবাগে বেশ কিছুদিন থেকে একটা আন্দোলন হচ্ছে, আমাদের ধর্মীয় সংখ্যালঘুরা তারা নির্যাতিত হওয়ার বিভিন্ন কথা বলেছে। তো আমরা বলেছি দেখেন, আমরা যেহেতু একটা গণতান্ত্রিক মানবাধিকারের কথা বলি, আমরা প্রফেসর ইউনূসকে অনুরোধ করেছি যে আপনি তাদের কাছে যান বা তাদেরকে প্রতিনিধি দলের সাথে বসেন, আমরা একটা সলিউশনের অনুরোধ করেছি। উনি সেটা গ্রহণ করেছেন, আমি যদি উনি করেন তাহলে আমরা খুশি হব। আমরা বলেছি যে একজন বিচারপতি অথবা একজন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করার জন্য, প্রয়োজনে আমরা প্রস্তাব দিয়েছি একজন হিন্দু কমিউনিটির বিচারপতিকে চিফ করার জন্য, এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক যে কারা আসলে কার বাড়িতে আগুন দিয়েছে বা কারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কারণ অতীতে আমরা দেখেছি যে এই ধরনের ঘটনাগুলোর সাথে আওয়ামী লীগের লোকেরা জড়িত ছিল, প্রচুর জায়গায় এভিডেন্সগুলো পাওয়া গেছে। যখনই তদন্ত করা গেছে, দেখা গেছে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অভিযুক্ত না, দেখা গেলো অন্যরা দায়ী। তো আমি মনে করি আমি নিজে দলেরও আমার কেউ যদি এই ধরনের কার্যক্রমে জড়িত থাকে, আমি তার বিচার চাই, কিন্তু সেটা
ঢালাওভাবে কোনো অভিযোগ না দিয়ে সুষ্ঠু স্পেসিফিক করতে হবে। এবং সেই জন্য আমরা বলেছি যে এই তদন্ত যাতে মানে এটা নিয়েও যাতে প্রশ্ন না হয়, সুতরাং প্রয়োজনে আমাদের ধর্মীয় মাইনরিটি কমিউনিটির কাউকে আপনি এটার জন্য চিফ করেন। তো উনি তো ইন প্রিন্সিপাল আমাদের সাথে অ্যাগ্রি করেছেন, আমরা আশা করি এটা হবে। আমরা মনে করি যে এই জাতীয় বিভেদ বারবার, মানে ধরেন সমস্যা হচ্ছে কি, ধরেন আমি এবি পার্টি করি বা আপনি হয়তো বিএনপি করেন, আরেকজন হয়তো আওয়ামী লীগ করে, এখন আমার উপরে যদি হামলা হয় তো সেটা তো আমার এবি পার্টি আমার কোনো অপরাধের জন্য বা আমার কোনো ভুলের জন্য, অথবা ধরে নিলাম আমি কোনো ঈর্ষাকাতর হয়ে আঘাত করেছি। কারণ আমি যদি এটাকে ধর্মীয়ভাবে তুলি যে একজন মুসলমানের উপর আঘাত এসেছে, তাহলে দেখেন বিষয়টা কিন্তু ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি কিন্তু আঘাতের শিকার হচ্ছে অ্যাজ এ পলিটিক্যাল পার্সন হিসেবে, নট অ্যাজ এ মুসলিম হিসেবে বা নট অ্যাজ এ হিন্দু হিসেবে। কিন্তু যখনই বিষয়টাকে আমি ধর্মীয় আকারে হাজির করব, তখন কিন্তু একটা ধর্মীয় বিভেদ এবং একটা বিপদের সম্মুখীন আমরা হব। কারণ দেখেন, আমার বাসায় হয়তো আমার ছেলেকে পড়াচ্ছে, সে একটা বৌদ্ধ কমিউনিটির, যেমন আমার মেয়েকে পড়ায়, সে একজন খ্রিস্টান কমিউনিটির একটা মেয়ে পড়ায়। আমার হয়তো দেখা যায় আমি যে প্রতিষ্ঠানে কাজ করছি সেখানে আমাদের দুইজন হিন্দু আমার সহকর্মী আছে, আমি যে দল করছি আমার দলের দুজন নেতাও আছে ধরেন হিন্দু কমিউনিটির। তো এটা এত বেশি, মানে এই যে ধর্মীয় জায়গাটা এত বেশি সেন্সিটিভ যে এই আলোচনাটা উঠলে আমাদের সাম্য এবং আমাদের যেই কোহেশন, আমাদের মধ্যে যে ইন্টিগ্রিটি, এটা নষ্ট হবে। সেই জন্য আমরা বলেছি একটা তদন্ত কমিশন যদি হয় তাহলে স্পেসিফিক দোষীদের ব্যাপার হবে। এবং আমি মনে করি বিএনপিরও যদি কেউ এখানে দায়ী হয়, অন্যান্য কোনো রাজনৈতিক দলেরও যদি কেউ দায়ী হয়, কোনো রাজনৈতিক দল এটার ব্যাপারে আপনার কথা তুলতে পারবে না যে না আমরা এই কর্মকাণ্ডের সাথে জড়িত না। কারণ সবচাইতে বেশি ক্ষতিকর দিক হচ্ছে, ঠিক আছে আমি হয়তো একজন ছাত্রলীগের নেতা, আওয়ামী লীগ হিন্দু, তাকে আমি আঘাত করেছি, সেটার এক ধরনের বিচার, কিন্তু মন্দিরে কেন হামলা হবে, প্যাগোটায় কেন আঘাত হবে, মসজিদে কেন আগুন দেওয়া হবে, এটা তো আর মানে দলের বিষয় না। সেই জন্য আসলে বিষয়টা কি হয়েছে, কোন জেলায়, কোথায়, কারা করেছে। কারণ আপনি জানেন যে এখন টেকনোলজি অনেক ফাস্ট, যে কোনোভাবে এটাকে ইনকোয়ারি করে এটাকে আনা অনেক সহজ হয়। এটাই আমরা বলেছি। এবং মোটামুটি উনি আমাদের কথা শুনেছেন, উনি আমাদের সাথে আবার বসবেন বলেছেন। আর স্পেসিফিক আসলে ওনারা চেয়েছেন 15ই আগস্ট সম্পর্কে ওনার মতামতটা জানতে চেয়েছেন। আচ্ছা, তো আপনাদের দফাভিত্তিক যে আলোচনাগুলো হয়েছে সেখানে মোটামুটি এই সময়ের সমগ্র বিষয়গুলি আপনারা তুলে ধরেছেন, এবং এর ভেতর দিয়ে আজকের আলোচনার ধরন সম্পর্কেও দর্শকরা একটা ধারণা পেয়ে গেল, আমরা একটা ধারণা পেলাম কি হয়েছে। এবারে একটু এর সঙ্গে সংশ্লিষ্ট আলোচনায় যেতে চাই। আপনি আপনার দফাভিত্তিক কথাগুলোর ক্ষেত্রে একটি কথা বলেছিলেন যে নির্বাচনের একটি নির্দিষ্ট সময়ের ভেতরে, এখন ধরেন যেটি গ্রহণযোগ্য সময় বা একটি নির্দিষ্ট সময়, এগুলি আসলে তো পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব না। সেক্ষেত্রে আপনারা নির্বাচনের জায়গাটাকে কতটুকু সময়ের ভেতরে দেখতে চান, কারণ এটি হচ্ছিল বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে আমরা গত কয়েকদিনে নানা রকম ধারণা পাচ্ছি, তো আপনাদের কাছ থেকে ধারণা পেতে চাই। আমরা আসলে তো যেটা বললাম, সুনির্দিষ্ট কোনো ডেট নিয়ে আমরা আলোচনা করিনি। সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারা টকিং পয়েন্টটা রেখেছেন আজকে একমুখী, মানে একটা বিষয়ের উপরে, অন্যান্য বিষয়ে ওনারা আলোচনায় যাননি। তারপরেও যে আমরা বললাম যে প্রসঙ্গক্রমে আমরা কিছু কথা বলেছি, আমরা যেহেতু একটা লিখিত প্রস্তাব নিয়ে গেছি, সেই প্রস্তাবটা দিয়েছি। নির্বাচনের ব্যাপারে আমাদের কয়েকটা স্পেসিফিক সাজেশন ছিল। একটা হচ্ছে যে দেখেন, আমাদের দেশে নির্বাচন ব্যবস্থাটাই একটা ভুল নির্বাচন ব্যবস্থা আমাদের এখানে আছে। তো দীর্ঘদিন থেকে এটা হয়ে এসেছে। যেমন আমাদের যারা আইন প্রণয়নের কাজ করা উচিত তারা করছে আপনার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তৈরি করার কাজ করছে, যেটা আপনার লোকাল গভর্নমেন্টের যারা মেয়র বা উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাদের কাজ। তো আমরা দেখছি যে আমাদের অধিকাংশ এমপিরা তাদের পার্লামেন্টারি যে রেসপন্সিবিলিটি, এটা সম্পর্কে তাদের ধারণা নাই। এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। ধরুন একজন খেলোয়াড় গিয়ে এমপি হয়ে যাচ্ছে, একজন নৃত্যশিল্পী, একজন অভিনয় শিল্পী এমপি হতে চাচ্ছেন। এবং আমি বলছি না, আমি তাদেরকে ছোট করছি না, তারা নিঃসন্দেহে সেলিব্রিটি, কিন্তু তাকে যদি আপনি প্রশ্ন করেন যে আসলে আমাদের সংবিধান সম্পর্কে, আমাদের আইন কী ধরনের হওয়া উচিত, আমাদের সংবিধানের কী কী ত্রুটি বিচ্যুতি আছে, আমাদের সংবিধানের খুব ভালো দিক কী কী, উনি ভালো করে তার সেদিকে মনোযোগ নাই।
এবং উনি যখন বক্তব্য রাখছেন উনি আইন নিয়ে কোনো বক্তব্য রাখছেন না, উনি শুধু বলছেন ওইটা ব্রিজ করব, আপনাদের জন্য একটা প্রাইমারি স্কুল বানাই দিব, আপনাদের এখানে মসজিদে এটা দিব, মন্দিরগুলোকে আমরা অ্যালোকেশন দিব, ইত্যাদি কথাই বলছেন। তো আমরা মনে করি এটার অবসান ঘটানোর একটা পদ্ধতি আছে, এটা আপনি জানেন বিশ্বের বিভিন্ন দেশে এটা আছে, সেটা হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা, যে রাজনৈতিক দলগুলোকে সবাই ভোট দিবে, যে যত পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্টেজের ভিত্তিতে তাকে পার্লামেন্টে এমপি সে ততগুলো সিট পাবে। এটা একটা সারা পৃথিবীতে খুব একটা ইউনিক একটা সিস্টেম। এই সিস্টেমটা থাকলে সাধারণত যেটা বলা হয় যে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে সে বাদ যায় না, সে কোনো না কোনোভাবে, ধরেন কেউ যদি 2% ভোট তার পায় একটা প্রতিনিধিত্ব সে পেয়ে যায়, ফলে পার্লামেন্ট কেন্দ্রিক রাজনীতিটা আবর্তিত হয়। আমার যখন পার্লামেন্টে কথা বলা, আমি কি এরকম ধারণা করতে পারি যে আপনারা যে আলোচনা আজকে করেছেন বা আপনারা যা ভাবছেন এই সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে, তাতে নির্বাচনী ব্যবস্থায় সংস্কারের একটা প্রয়োজনীয়তা আপনারা অনুভব করছেন? এটা আমরাও অনুভব করছি, বেশিরভাগ রাজনৈতিক দল অনুভব করছে বলে আমার বিশ্বাস, আর ওনারাও অনুভব করেছেন। আমার মনে হয় যে খুব শীঘ্রই নির্বাচন কমিশনে ওনারা এক ধরনের পরিবর্তনের চেষ্টা করবেন। আপনি দেখেছেন আমাদের নির্বাচন কমিশন এতই বিতর্কিত হয়েছে যে তারা হাইব্রিড কতগুলো পার্টিকে নিবন্ধন দিয়েছে, তারপরে কিভাবে আপনার নির্বাচন, আপনি জানেন যে আমরা নির্বাচনে নিবন্ধনের জন্য সবচেয়ে ভালো আমরা অবস্থানে ছিলাম, আমাদের সবগুলো ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করেছি, তারপরেও আমাদেরকে নিবন্ধন না দিয়ে তারা একেবারে ভুইফোর কিছু দলকে দিয়েছে, যেটা আমার ভাষা না, সেটা পত্রপত্রিকাগুলোই লিখেছে, আপনারাও সেগুলো নিয়ে রিপোর্ট করেছেন। তো সেজন্য আসলে নির্বাচন কমিশন গঠন, নির্বাচন ব্যবস্থায় একটা সংস্কার লাগবে। আর সবচেয়ে বড় কথা যে এখন তো আমরা আরও বেশি বিপদে পড়েছি, কারণ আপনি দেখেন যে এই সরকার এত বেশি আপনার দলীয়করণ বা মানুষকে এত বিতর্কিত করেছে যে বহু জায়গায় প্রাইমারি স্কুলের হেডমাস্টার পর্যন্ত উনি পলাতক হয়ে গেছেন। বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার পরিবর্তনের পরে এই ধরনের ভয়ানক পরিস্থিতি হয় নাই। আর সবচেয়ে কথা হচ্ছে যে একটা মোরাল আপনার ফেলিওর যেটাকে বলে, ধরেন প্রাইম মিনিস্টার নিজেই উনি পালিয়ে গেছেন, তো যখন এই ধরনের ঘটনা ঘটে, যুদ্ধের সেনাপতি যদি পালিয়ে যায় তখন সৈনিকরাও কি করে, সাধারণ সৈন্য সে কিন্তু ইনসিকিউর ফিল করে, যেটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক। এবং আপনি হয়তো বলবেন যে আপনি এটা কেন বলছেন, আমি এই জন্যই বলছি যে আমরা রাজনীতির কারণে আমরা বিভেদ তো থাকবেই, কিন্তু বিভেদের কারণে আমি আজকে দেশ ছেড়ে চলে যাব বা আমি আজকে আমার কর্মস্থল ত্যাগ করব, কালকে তো একই পরিণতি আমারও হবে। আমি ওই জন্যই দুশ্চিন্তায় আছি যে আমরা রাষ্ট্রটাকে কোথায় নিয়ে গেছি। তাহলে কি মানে রাজনৈতিক অঙ্গনও আপনি কি মনে করছেন যে এক ধরনের সংস্কার প্রয়োজন বা একটা পরিবর্তন প্রয়োজন? মানে আমাদের আসলে একটা সর্বাত্মক পরিবর্তন ছাড়া আমাদের আলোচনাটা চলবে। ঠিক যেখানে থামলাম সেখান থেকে চলবে, একটা বিরতির সময় হয়ে গেছে, তারপরে ফিরছি। জি শিওর, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের একটা বিরতির সময় হয়ে গেল, ফিরে আসবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু সঙ্গে থাকার জন্য। কথা বলছি এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর সঙ্গে, ফিরছি তাঁর কাছে। আমরা ঠিক যে জায়গায় ছিলাম, যে রাজনৈতিক অঙ্গনে বা রাজনৈতিক সংস্কৃতির জায়গায় একটা পরিবর্তনের তাগিদ আপনি অনুভব করছেন কিনা বা আপনার সংগঠন করছে কিনা, সেই প্রশ্নটির প্রেক্ষিতে আপনি বলছিলেন, গিয়েছিলাম বিরতিতে, ফিরছি আবার। যে আসলে মানে আমি যেটা বলেছি যে আমরা যারা নতুন রাজনীতিতে এসেছি বা নতুন রাজনৈতিক দল গঠন করেছি, আমাদের তো একটা অঙ্গীকার ছিল যে আমরা একটা সর্বাত্মক পরিবর্তন চাই আমাদের দেশের। তো সুতরাং অ্যাকচুয়ালি একটা বিশাল পরিবর্তনের চাপ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধের উপরে আছে, এবং এটা খুবই জটিল জায়গা। কারণ আমরা আবার যারা রাজনৈতিক দল, আমরা তো চাই যে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক, কারণ নির্বাচিত সরকার ছাড়া যে কোনো সরকার কিন্তু দুর্বল সরকার। তো আবার একটা জিনিস হচ্ছে যখন প্রত্যাশার খুব চাপ থাকে, তো এই জন্য দুটো জিনিস আমি কিন্তু প্রফেসর ইউনূস যেহেতু আমার ইউনিভার্সিটির টিচার ছিলেন, যদিও সরাসরি না, উনি আমরা যখন ইউনিভার্সিটিতে গিয়েছি উনি চলে এসেছেন, আমি বলেছি যে স্যার আপনার সাথে কিন্তু দ্বন্দ্বটা আমাদের প্রথম লাগবে রাজনৈতিক দল হিসেবে, কারণ আমরা তো জনগণের প্রতিনিধিত্ব করছি। ধরেন কালকে যদি বাজার মূল্য কমে যায়, আমাকে তো মাস্ট মানুষের দাবির জন্য কথা বলতে হবে।
কালকে যদি রিজার্ভ কমে যায়, কালকে যদি ডলারের মূল্য বাড়ে, আমাকে কিন্তু রাজপথে নামতে হবে, কথা বলতে হবে। কালকে যদি আমি দেখি যে বৈষম্য হচ্ছে, নির্যাতন হচ্ছে কোনো না কোনো অ্যাঙ্গেলে, কোনো না কোনোভাবে, আমাকে দাঁড়িয়ে কথা বলতে হবে। তো আমি বলেছি যে আপনার সাথে কিন্তু আমাদের সহযোগিতার মনোভাবের পাশাপাশি দায়িত্ববোধ এবং জবাবদিহিতার সম্পর্ক থাকবে। তো উনি তো খুবই ওয়াইজ মানুষ, জানেন, আপনি জানেন যে ডক্টর ইউনূস খুবই মানে এজ এ ম্যানেজারিয়াল ক্যাপাসিটি ওনার অনেক হাই। তো আমি ওনাকে বলেছিও যে আপনি যদি এর আগে 2007 সালে দায়িত্ব নিতেন তাহলে আমরা বেশি উপকৃত হতাম। তখন আপনাকে দায়িত্ব দেওয়ার জন্য আমরা শুনেছি যে আপনাকে অফার করা হয়েছিল, কিন্তু আপনি সেটা রিগ্রেট করেছেন। এনিওয়ে, আমি যেটা মনে করি একটা সর্বাত্মক পরিবর্তন দরকার, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু ছাত্র জনতার একটা বড় অ্যাসপিরেশন থেকে তারা এসেছেন, সুতরাং এদের এটা উপায় নাই, এটা বাস্তবায়ন করা ছাড়া, এই বিপ্লব সফল করা আপনি ছাড়া যে তাদের উপায় নাই। আপনাদের যে 10টি প্রস্তাব বা 10 দফার যে কথাগুলো শুনলাম, তাতে আমরা যদি এই প্রত্যাশাটা মানে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাখি বা আপনারা যেটা রাখছেন, এটা কিন্তু একটু মানে তাদের জন্য কিন্তু সময় প্রয়োজন হবে, বেশ মানে বড় একটা মানে কাজ। কিন্তু মানে আপনার কি মনে হয় না যে যেগুলো বলা হয়েছে এই পরিবর্তন? না, নিঃসন্দেহে আমরা যদি তাদের কাছে চাই, ধরুন আমি আপনার কাছ থেকে একটা ভালো প্রোগ্রাম চাই, একটা খুব ভালো মানে আনন্দদায়ক মানুষ দর্শকপ্রিয় অনুষ্ঠান চাই, তাহলে সেটা বানানোর জন্য আপনাকে সময় দিতে হবে না, আপনাকে আপনার লজিস্টিক সাপোর্ট দিতে হবে না। তো সুতরাং এটা তো দিতে হবে। এই ব্যাপারে আমি মনে করি এটাও আমাদের রাজনৈতিক দলের একটা দায়িত্ব, যে আমি তার কাছে একটা কাজ চাইবো, ফল চাইবো, কিন্তু তাকে সময় দিব না, সেটা তো হতে পারে না। তো আমরা দুটো কথাই বলেছি, আপনাদের সময় লাগবে, এটা সত্য। আপনাদের যদি সঠিক দায়িত্ব পালন করেন তাহলে জনগণ কিন্তু খুশি হবে। আপনারা বেশি সময় নিলেও জনগণ এটা মেনে নেবে। কিন্তু যখনই আপনি কাজ না করে সময় নেবেন, তখন কিন্তু আপনাকে গণেশ উল্টে যাবে। তখন জনগণ বলবে যে না, আপনি তো আমাদের প্রত্যাশার সাথে, এই ছাত্ররাই তখন দেখবেন আপনি আন্দোলন করবে। তো এই জন্য ওনাদেরকে আমরা একটু স্মরণ করিয়ে দিয়েছি, যদিও খুব ভালো না এত অপ্রিয় কথা বলা মুখের উপরে, তারপরে আমরা সেটা বলেছি, কারণ আমরা তো তাদেরকে সাপোর্ট দিয়েছি। তাদের পরাজয় মানে কিন্তু আমাদেরও পরাজয়, তাদের ব্যর্থতা মানে কিন্তু আমরাও ব্যর্থ হয়ে যাব। সেই জন্য আমরা বলেছি যে আপনারা সময় নেন, আপনাদের সহযোগিতা যেখানে যেখানে লাগার সেখানে নেন, এবং ধরেন আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোলে নেওয়ার জন্য, অর্থনৈতিক অবস্থা ঠিক করার জন্য আরও কিছু পরামর্শ, আরও কিছু আলোচনা হয়তো ওনারা আমাদের সাথে করবেন পরে। আমরা ইনশাল্লাহ সে বিষয়ে আমাদের মতামত আমরা ওনাদেরকে জানাবো। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে যেটা দেখলাম, আপনার কিছু কিছু জায়গা তারা প্রায়োরিটি বেসিসে তারা নির্বাচন করেছেন, কোথায় কোথায় কাজ করবেন, সংশ্লিষ্ট দপ্তর সংশ্লিষ্ট যে উপদেষ্টা যারা আছেন তারা সেগুলো বলেছেন। এবং অবধারিতভাবে যেটা হয়, সাধারণ মানুষের যে জায়গাগুলোতে খুব বেশি আগ্রহ থাকে, তার একটা হচ্ছে রাজনীতি, একটা হচ্ছে তার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা হচ্ছে অর্থনীতি। এইগুলি আসলে মূল মানুষের আগ্রহের জায়গায় থাকে। তো সেখানে দুটি বিষয় নিয়ে একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। একটি হচ্ছে যে রাজনীতির যে জায়গাটা, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে জানতে পারলাম যে রাজনীতির জন্য একটা আইনের একটা কথা তারা ভাবছেন, এটা একটা জানতে পারলাম। এই বিষয়ে আপনার মতামতটা একটু শুনবো। পাশাপাশি অর্থনীতি বিষয়ে আপনারা নিজেরাও বলেছেন, যেমন দ্রব্যমূল্যের কথাটা বলেছেন, হ্যাঁ, অর্থনীতির জায়গায় আপনাদের দলের কিংবা আপনার একজন রাজনীতিবিদ হিসেবে আরও কিছু কোনো মানে প্রত্যাশার জায়গা আছে কিনা, সেটা দুটো প্রশ্ন। আমরা আজকে বলতে চেয়েছিলাম, কিন্তু ওনারা বললেন যে এই বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলবো। তারপরেও দেখেন, আমি যেটা মনে করি, আমাদের রিজার্ভ ক্রাইসিস আছে। তো রিজার্ভ ক্রাইসিস মিট আপ করার জন্য আমাদের দুইটা সোর্স, একটা হচ্ছে আমাদের প্রবাসীদের রেমিটেন্স, আরেকটা হচ্ছে আমরা যে বৈদেশিক সাহায্য নিয়ে আমরা যে সমস্ত প্রজেক্টগুলো কাজ করব, বা আমাদের এখান থেকে রপ্তানি হবে মালামাল, এই দুটো জায়গায় ওই রেমিটেন্সের সাথে কিন্তু আবার রপ্তানির এই জায়গাটা, আমদানি রপ্তানির এই জায়গাটা জড়িত। তো সেজন্য আমরা বলেছি যে রেমিটেন্স বাড়ানোর জন্য আপনারা দুইটা কাজ করেন। একটা হচ্ছে আমাদের ফরেন আর্নার যারা আছেন তাদেরকে আহ্বান করেন, আর 2 নম্বর হচ্ছে যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আমরা আহ্বান করেছি আপনারা এই সরকারকে সাহায্য করেন। কারণ আপনি জানেন যে এই সরকারকে সাহায্য করার জন্য যেই সোর্সগুলো আছে, যেগুলো গত সরকার কিছুটা ফেল করেছে, চায়না গিয়ে তারা এক ধরনের বিমুখ হয়ে ফিরে এসেছে,
তারপরে আপনার IMF ওয়ার্ল্ড ব্যাংকের সাথে এক ধরনের বৈরী সম্পর্ক তৈরি হয়েছে নানা কারণে। তো এই জায়গাগুলো আমি মনে করি পদক্ষেপ নিলে এটা একটা অর্থনৈতিক জায়গার ব্যাপার আছে। আরেকটা বিষয় হচ্ছে প্রচুর কালো টাকা আপনার বিভিন্নভাবে মানুষের ঘরে আছে। একটা আলোচনা আমাদের ওখানে হয়েছে, আমাদের যে কয়েকটা দল ছিল সেখানে কেউ না কেউ সেটা তুলেছে। আমরা সেখানে কথা বলার চেষ্টা করা হয়েছে এরকম, এটা আমি যেহেতু অর্থনীতিবিদ নই, যে আপনি আপনার মতোই বলুন। যেই টাকাগুলো বাসায় আছে, মানুষ রেখে দিয়েছে, এখন জমা করা আছে, আপনার ইন্ডিয়াতে বা কোথায়, সম্ভবত ইন্ডিয়াতে আমি এটা দেখেছিলাম যে তারা নোট বাতিলের একটা ঘোষণা দিয়েছিল। ভারত সেটা করেছিল, নির্দিষ্ট সময় দিয়েছিল যে এত তারিখের মধ্যে এই নোটগুলো বাতিল হয়ে যাবে, তাহলে টাকাটা আপনারা ব্যাংকে জমা দেন, না জমা দিলে এই টাকা আর ইয়ে হবে না। তখন মানুষের ঘরের টাকাটা ব্যাংকের কাছে আসবে এবং অর্থনীতির এই চাকাটা চালু হবে। তো এটাও একটা পদক্ষেপ হতে পারে। এই আলোচনাটা আমরা সেখানে একটু করে আলোচনা আমরা তুলেছি, বা ওনারা হয়তো পদক্ষেপ নিতেও পারেন। ডক্টর ইউনূস যেহেতু নিজেই একজন অর্থনীতিবিদ এবং উনি কিন্তু অর্থ উপদেষ্টা হিসেবে একজন ভালো মানুষকে চুজ করেছেন, ডক্টর সালেউদ্দিন। তো আমরা অর্থনীতির জায়গাটা একটা বেনিফিট পাবো বলে আমি মনে করি, কারণ আন্তর্জাতিক পক্ষ, আমি সেদিন ইউনাইটেড নেশনসের সাথে যখন আমরা মিটিং করেছি, তারাও কিন্তু আমাদেরকে সে আগ্রহটা দেখিয়েছেন যে তারা ডক্টর ইউনূসকে সাপোর্ট করতে চান। ডক্টর ইউনূস এই কর্মযজ্ঞে সফল হতে যেন পারে, তা আন্তর্জাতিক কমিউনিটি এখানে হেল্প করবে। আমার সাথে ব্রিটিশ হাই কমিশনের সাথে দেখা হয়েছিল বঙ্গভবনে, তিনিও আমাকে পার্সোনালি বলেছেন যে আমরা ইউনূসকে আমরা চেষ্টা করব তিনি যাতে ব্যর্থ না হন। তো ডক্টর ইউনূস সম্ভবত এই জায়গাটা একটা ভালো সাপোর্ট পাবেন। তো এখন আরেকটা প্রশ্ন আমার জায়গা ছিল যে ওই যে আপনার রাজনীতির জন্য যে আইন প্রণয়নের যে একটি ব্যাপার আছে, সেই বিষয়টি নিয়ে আপনাদের কোনো ভাবনা আছে কিনা, বা আপনাদের কোনো পরামর্শ আছে কিনা, বা আপনারা নিজেরা আমরা যেটা বলেছি, প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কমিশনকে মানে পুনর্গঠন করতে হবে, এটা একটা ব্যাপার। তারপরে যে মানে আমরা এই বিষয়টা আপনার কাছ থেকে শুনি একটা বিরতির পর ফিরে এসে অবশ্যই শুনছি। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেছে আরও একটা বিরতি। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছে। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্যে। ফিরছি আলোচনায়। মজিবুর রহমান মঞ্জু, আবার আপনার কাছে আসছি কথার ধারাবাহিকতায়। আপনি যে যেখানে ছিলেন সেখান থেকে আমরা আবার আলোচনাটা, আপনি যে কথাটা বলছিলেন যে নির্বাচন ব্যবস্থার সংস্কারের ব্যাপারে, তো আমরা মানে সেটা তো আছেই, মূলত জানতে চাইছিলাম যে রাজনীতির জন্য যে আইনের কথাটা হচ্ছে, সেখানে আপনাদের কোনো ভাবনা আছে কিনা যে এরকম হতে পারে? আমাদের ভাবনা এখন আমি আপনাকে যেটা সংক্ষেপে বলতে পারি, প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যেগুলো আছে, এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে, এক ধরনের মানে নাম সর্বস্ব রাজনৈতিক দল। এটা যদি বলা উচিত না, আমি একজন রাজনীতিবিদ হিসাবে সব রাজনৈতিক দলের প্রতি আমাদের সম্মান আছে, কিন্তু এখানে যে বৈষম্যটা হয়েছে, নাম সর্বস্ব রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে, আবার অনেক অ্যাক্টিভ, যেমন ধরেন মাহমুদুর রহমান মান্না ভাইয়ের রাজনৈতিক দল, একটা প্রমিনেন্ট পলিটিক্যাল পার্টি, কিন্তু ওনাকে নিবন্ধন দেওয়া হয় নাই। আমরা গত 4 বছর ধরে আমরা রাজনীতি করছি, রাজপথে আমাদের আন্তর্জাতিক মহলের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে, রাজপথে আমরা সংগ্রাম করছি। এরকম আরও কয়েকটি দল আমি নাম বলতে পারবো। যাই হোক, তা আমরা বলছি এখানে এক ধরনের পরিবর্তন এবং সংস্কার লাগবে, যে রিয়েল পলিটিক্যাল পার্টিগুলোকে স্পেস দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমাদের যেই নির্বাচন কমিশন, যেভাবে দলীয় ভিত্তিতে নির্বাচন কমিশন করা হয়েছে, যে তারা সবসময় তাকিয়ে থাকে যে সরকার কি বলছে, বা ডিজিএফআই কি বলছে, বা এনএসআই কি বলছে। তো এইটা একটা খুবই আপনার শক্ত ভিতের উপরে, নৈতিক ভিতের উপর দাঁড়াতে পারে, এরকম একটা রিয়েল নির্বাচন কমিশন দরকার। এবং সেই নির্বাচন কমিশন নির্বাচনকে আপনার একটা ফেয়ার, ফ্রি অ্যান্ড অ্যাকসেপ্টেবল ইলেকশন যদি করতে হয়, তাহলে আমাদের জন্য যে প্রস্তাবটা ছিল যে সংখ্যানুপাতিক যে নির্বাচন ব্যবস্থাটা, যে রাজনৈতিক দলগুলো সবাই নির্বাচন দাঁড়াবে, তারা তাদের প্রার্থীদের একটা তালিকা দিবে, তার যদি 300% মানে 100% ভোট পায়, তাহলে তার 300 আসনের এমপি, 300 জনের নাম সে দিবে, সবাই সবার প্রার্থীদের তালিকা দিবে। এবং সংখ্যানুপাতিক পদ্ধতিটা যদি মানে আপনি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে এখানে যে একক সংখ্যাগরিষ্ঠতার যে একটা হয়ে যায়, যে একচাটিয়া হয়ে যায়, এটা হওয়া রোধ হবে। সব রাজনৈতিক দলের পার্টিসিপেশন থাকার সম্ভাবনা আছে পার্লামেন্টে,
এবং একটা ব্যালেন্সড পলিটিক্সের যাত্রা সেখানে শুরু হবে। এবং তখন সব রাজনৈতিক দল চেষ্টা করবে যে পার্লামেন্টে আমার অভিজ্ঞ আইন প্রণেতায় যে শক্তিশালী তাকে দিতে পারবে। তা আমরা এটা একটা সংস্কার চেয়েছি। একটা প্রশ্ন আপনার কাছে আছে, সেটা হচ্ছে যে আপনি যে পরিবর্তনের আকাঙ্ক্ষা বা আপনাদের দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে যে পরামর্শগুলো দেওয়া যেগুলো দিলেন, আমি একটু আগেও বলেছিলাম যেগুলো তো অনেক অনেক চাওয়া, তাই না? জি, জি। হ্যাঁ, অনেক চাওয়াটা নিশ্চয়ই অন্যায় না, কিন্তু চাওয়ার পরিমাণটা অনেক। সেক্ষেত্রে যদি আমরা এরকম করে যদি একটু ভেবে নেই যে কিছুটা এই অন্তর্বর্তীকালীন সরকার করে গেলেন, কিছুটা তারপরে ভোটের মাধ্যমে যে সরকার আসবে তারা করবেন, এরকম যদি ভাবি, তাহলে সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের জন্য আপনি কি কি রাখতে চান, এরকম ভেরি গুড। হ্যাঁ, এখানে একটা খুব ভালো কথা বলেছেন যে এটা করা যেতে পারে যে ঠিক আছে এত কাজ তো ওনারা করতে পারবেন না, তাহলে এই কাজগুলো করুক, আর বাকি কাজগুলো এরকম অপশন হতে পারে কিনা? হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু সমস্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে অন্যটা। সেটা হচ্ছে আপনি যদি এখন ভোট নেন, জনগণের মতামত নেন, আমাদের দেশের জনগণরা, এখানে আমাদের মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে। আমাদের দেশের জনগণরা মনে করে যে রাজনৈতিক দলগুলো এই সংস্কারটা করবে না। কেন করবে না? গত পরশুদিন আমরা একটা বড় রাজনৈতিক দল, আমি বলেই ফেলি যে বিএনপির অফিসে আমরা সিনিয়র পলিটিশিয়ান উইদিন মির্জা ফখরুল সাহেব সহ আমরা গল্প করছিলাম। তো সেখানে ওনাদের মধ্যে বা আমাদের মধ্যে একটা আলোচনা হচ্ছিল। তো সেখানে একটা কথা বলছিল যে আমরা এমন একটা পদ্ধতি করতে পারি কিনা যে আমাদের মন্ত্রীরা কোনো প্রোটোকল ইউজ করবে না, বা তারা ওই যে বিভিন্ন জায়গায় গিয়ে যে তারা সেলিউট নেয় না, যে গার্ড অফ অনার নেয়, গার্ড অফ অনারের কালচারটা বাদ দেওয়া যায় কিনা। তো মির্জা ফখরুল সাহেব আমাকে বলছিলেন যে এদেরকে বলো এরা গার্ড অফ অনারের কালচারটা যাতে না নেয়। তখন আরেকজন পাশ থেকে বলছিল যে না, এটা আমরা করব, ওরা করবে কেন? ঠিক আছে, তখন উনি দুষ্টামি করে বলছিলেন যে আপনি পারবেন না এটা করতে, কারণ আমরা যখনই ওই দলীয় রাজনীতিতে চলে যাব তখন আমাদের মনে হবে যে না, আমাদের গার্ড অফ অনার কেন নিব না, আমাদের নিতে হবে এটা। আসলে রাজনৈতিক দলগুলোর পক্ষে সংস্কার করা খুব কঠিন। কেন কঠিন দেখেন, এই যে আপনি দেখবেন বিএনপিকেও আমি দেখেছি যে তারা তাদের কিন্তু দলে যোগদান বন্ধ রেখেছে। আপনি দেখেছেন কিনা? একটা ঘোষণা দিয়েছে যে এই সময়ে কেউ বিএনপিতে জয়েন করতে পারবে না, কারণ তারা মনে করছে যে এখন দলে দলে লোক বিএনপিতে জয়েন করবে। এই যে সুবিধাবাদিতার একটা রেখা। আমি জামাতেরও দেখলাম যে তারা তাদের এক নেতাকে বহিষ্কার করেছে, কারণ ওই নেতা কি যেন একটা অযৌক্তিক বা অপ্রাসঙ্গিক বক্তব্য রেখেছে, সেজন্য নোয়াখালী না কোথাকার একজন নেতাকে বহিষ্কার করেছে। তার মানে কি? তার মানে হচ্ছে রাজনৈতিক দলগুলো তার কর্মীদেরকে নিয়ন্ত্রণে রাখার ব্যাপারটা তাদের জন্য একটু কষ্টসাধ্য। তো এই জন্য রাজনৈতিক দল একটা সংস্কার করবে। যেমন আপনি দেখেন শেখ হাসিনা কিন্তু অনেকগুলো সংস্কারের কথা বলেছিলেন, 10 টাকার চালের কথা বলেছিলেন, ঘরে ঘরে চাকরির কথা বলেছিলেন। তারপর উনি নিজে বলেছেন আমি এইবার শেষ, এরপর আমি আর প্রধানমন্ত্রিত্ব করব না। কিন্তু একটা সংস্কারও, একটা এই ধরনের কথাও উনি রাখেন নাই। তো এই জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের যেমনি সমর্থনও আছে ব্যাপক, কিন্তু ঠিক অপরপক্ষে তাদের প্রতি একটা সন্দেহ সংশয় আছে যে তারা কখনো বড় ধরনের সংস্কার করতে পারবে না। যেমন আমরা যে কথাটা বলছি যে সংখ্যা অনুপাতে মানে রিপ্রেজেন্টেশনটা হবে আপনার তার সংখ্যার অনুপাতে, তার ভোটের অনুপাতে, ঠিক আছে? প্রপোর্শনেটলি একটা রিপ্রেজেন্টেশন হবে। এইটা বড় রাজনৈতিক দলগুলো করতে চাইবে না, কারণ সে মনে করবে আমি তো এটাতে হলে তো আমার সিট কমে যাবে, ঠিক আছে? কিন্তু নবীন রাজনৈতিক দলগুলোর জন্য এটা আবার খুবই আশাপ্রদ একটা পরিবর্তন। আশাবাদ পরিবর্তন, তারা হয়তো দেখা যাবে যে তাদের দলের অন্তত 2-4জন তাদের পার্লামেন্টে থাকতে পারবে। কিন্তু যখন ওই বড় দলগুলোর দৌরাত্ম্য শুরু হয় বা বড় দলগুলোর হয়, তখন কিন্তু আর ছোট রাজনৈতিক দল বা ধরেন ছোট রাজনৈতিক দলগুলোর ভিতরে তো অনেক যোগ্য লোকেরা আছে, তখন তারা কিন্তু সেই পার্লামেন্টে আসতে পারছে না। তো এই নানা কারণে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো যে কোনো সংস্কার করবে, পরিবর্তন করবে, এবং রাজনৈতিক দলে তো আপনি জানেন যে সংস্কারবাদী বলে একটা গালি আছে, নিশ্চয়ই আপনার কানে এসেছে, আপনি তো অনেক পুরনো রিপোর্টার বা সংবাদের মানুষ। রাজনৈতিক দলগুলোকে সংস্কার চাইলেই কিন্তু তারা তাদেরকে শত্রু মনে করে। দলের মধ্যে কেউ যদি সংস্কার চায়, দলের মধ্যে যদি কেউ সংস্কারের প্রস্তাব দেয়, এবং এটা একটা গালি হয়ে গেছে এবং একটা ভীতিকর জায়গা হয়ে গেছে। আপনি যদি কিছু একটা চেঞ্জ করতে চান সেটা করতে পারবেন না।
তো এই জন্য আমাদের কিছু প্রস্তাব ছিল, যেমন আমরা বলেছি যে একজন প্রধানমন্ত্রী, বা আমাদের দলেও এই নীতিটা আমরা করেছি যে আমাদের দলের কোনো সভাপতি বা সেক্রেটারি ওনারা পরপর 2 বা 3 টার্মের বেশি এই পদে থাকতে পারবেন না। তো দেখেন, আপনার মার্কিন রাজনীতি এত শক্তিশালী দেশ, তারা কিন্তু 2 টার্মের পরে একজন প্রেসিডেন্ট রিটায়ার করে যাচ্ছেন এবং অহরহ তাদের প্রাক্তন রাষ্ট্রপতিরা তাদের সেখানে কিন্তু বিচরণ করছেন, আবার নতুন রাষ্ট্রপতিরা এসে তাদের রাষ্ট্র চালাচ্ছেন। আমাদের এখানে যদি আজকে এই ব্যবস্থা, আমরা একদম শেষ দিকে এসে গেছি, আপনার কথার মধ্যে দিয়ে শেষ করব। যে আমাদের কথা হচ্ছে যে এই পরিবর্তনটা কিন্তু আমাদের রাজনীতিকে আসলে বাঁচাবে। আমাদের রাজনৈতিক দলরা মনে করছেন তারপরে পরিবর্তন একটা বড় অংশ আপনারা চাইছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, এটা নানা কারণে এটা তাদের কাঁধে আপনি চলে ব্যাখ্যাও এসেছে। করেছেন, হ্যাঁ, তারা কেন নানা চাইছেন। কারণে এই দায়টা তাদের কাঁধে চলে এসেছে, কারণ এত বেশি ক্ষতি হয়েছে, এত বেশি বিভেদ এখানে তৈরি হয়েছে, সুতরাং এই পরিবর্তনটা তাদের কাঁধে এসেছে। আমি তাদেরকে মনে করি যৌক্তিক সময় তাদেরকে দেয়া দরকার, তাদেরকে সহযোগিতা যেমনি করা দরকার, তাদেরকে আবার দায়বদ্ধতার জায়গায় মানে তাদের জবাবদিহিতার জায়গায়ও তাদেরকে থাকতে হবে, এবং আমাদের সকলেরই উচিত এই সহযোগিতাটা করা। যদি আমরা এটা করতে পারি তাহলে দেশটা কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে, এবং যে সংস্কৃতি শুরু হয়েছে যে আমি যখন ক্ষমতায় থাকবো সব আমার, আর আপনি যখন থাকবেন না তখন আপনার কিছুই থাকবে না, আপনি কোথাও থাকতে পারবেন না, এই সংস্কৃতিটা আওয়ামী লীগ আমাদেরকে করেই দিয়েছে, বাধ্য করেছে এরকম একটা জায়গায় যেতে। এটা যদি শেষ না হয় তাহলে দেশটা টিকবে না, আমরা কেউ ভালো থাকতে পারবো না। তো সেজন্য আমি আপনার মাধ্যমে আজকে দেশবাসীকে অনুরোধ করব যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব, তাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখব, নির্দিষ্ট সময়ের মধ্যে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন তারা দিবেন, এই প্রত্যাশা রেখে আমরা এই সরকারের প্রতি সাধুবাদ জানাতে চাই। ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু এই অনুষ্ঠানে আসবার জন্য এবং কথা বলার জন্য। না, আপনাকে অনেক ধন্যবাদ, দর্শক শ্রোতা মণ্ডলীকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ লম্বা এই সময় আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। কাল আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।